আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের, মহাবিপদে ভারত। দেখুন, কারো কান্না দেখে কখনো উপহাস করতে হয় না। তাহলে প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে। আপনি আজকে যার অসহায়ত্ব দেখে বিদ্রূপ করছেন, একদিন ঠিক একই অসহায়ত্বে আপনিও পড়তে পারেন। এটাই হচ্ছে পৃথিবীর স্বতঃসিদ্ধ স্বাভাবিক নিয়ম। তো প্রিয় দর্শক, আমরা কি দেখেছি? আমি অবাক হয়েছি যখন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের মানুষের হাহাকারকে উপলব্ধি করে মানুষ কলকাতা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে তিস্তার পানির ন্যায্য হিস্যা যেন বাংলাদেশের মানুষকে দেয়া হয় সেই জন্য। তার মানে মানুষে মানুষে দরদ এখনো শেষ হয়ে যায়নি। ভারতের মানুষের যে সংকট, আমাদের মানুষেরও প্রায় একই সংকট। সেই সংকটের কথা অনেক সময় শাসকরা উপলব্ধি করেন না। তারা মানুষের চিন্তা এবং মানবিকতার বিরুদ্ধে গিয়ে নীতি প্রণয়ন করেন। আমাদের সঙ্গে মূল দ্বন্দ্ব তো সেখানেই। মানুষের কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্বটি হচ্ছে বাংলাদেশ বিরোধী নীতির। সেই নীতিরই আমরা নিন্দে করি। তো প্রিয় দর্শক, কি হলো যে আমাদেরকে ইট মারলেন, কিন্তু পাটকেলটি আরেক জায়গা থেকে খেলেন। আমাদের পানির ন্যায্য হিস্যা দেওয়া হচ্ছে না, তিস্তা চুক্তি হচ্ছে না। আমাদের ফারাক্কা বাঁধ দিয়ে উত্তরবঙ্গের বিস্তৃত এলাকাকে মরুভূমিতে পরিণত করা হয়েছে। আমাদের ফল ফসল প্রকৃতি এখন মরুময়। যে জমিতে আবাদ হতো, যে নদীতে মানুষের জীবিকা তৈরি হতো, সেই নদী, সেই সুজলা সাফলা জমি আসলে পরিত্যক্ত মাটিতে পরিণত হয়েছে। তো এইরকম প্রেক্ষাপটে আমরা কি দেখলাম যে চীনের তরফ থেকে পানি ধরে রাখার জন্য এমন উদ্যোগ গ্রহণ করা হলো, যেটা আবার ভারতের জনগণের জন্য ভয়াবহ অবস্থা তৈরি করেছে। যে কাজটি ভারত করার পরে আমাদের জনগণ ক্ষতির মুখে পড়েছে, একই কাজ এখন চীন করছে। তার মানে ইট মারলে পাটকেল খেতে হয়। দর্শক, চলুন আমরা আলোচনার ভেতরে প্রবেশ করি। আপনাদের মতামত থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন। অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল প্রকল্পকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভারতে। এরই মধ্যে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় নিজেদের কৌশলগত পরিকল্পনা জোরদার করেছে নয়াদিল্লি। চীনের 60,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মেডোগ হাইড্রো পাওয়ার প্রকল্প বর্তমানে নির্মাণাধীন। এর পাল্টা জবাব হিসেবে ভারত অরুণাচল প্রদেশের আপার সিয়ং ও সিয়াং জেলায় প্রস্তাবিত 11,000 মেগাওয়াট ক্ষমতার সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট বাস্তবায়নের উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এনএইচপিসি পরিচালিত এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি থেকে বছরে প্রায় 47 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1,50,000 কোটি রুপির সমান। তবে দুই দেশের প্রকল্পের অগ্রগতিতে রয়েছে স্পষ্ট পার্থক্য। যেখানে চীনের মেজক প্রকল্পের নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে, সেখানে ভারতের এসইউএমপি এখনো সম্ভবত যাচাই ও প্রাথমিক প্রস্তুতির পর্যায়ে রয়েছে। নির্মাণ পূর্ব কার্যক্রম এখনো শুরু হয়নি। ইয়ারলুং সাংপো নদী ভারতে প্রবেশের পর সিয়াং নামে পরিচিত হয় এবং পরে ব্রহ্মপুত্র নদে রূপ দেয়। এই নদী অরুণাচল প্রদেশ ও আসামের লাখো মানুষের জীবিকা, কৃষি ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষজ্ঞদের আশঙ্কা, উজানে মানে চীনে এত বড় বাঁধ নির্মিত হলে নদীর স্বাভাবিক প্রবাহে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এর ফলে কৃষি, জীববৈচিত্র্য ও স্থানীয় পরিবেশে মারাত্মক ক্ষতির মুখোমুখি হবে এবং পাশাপাশি হঠাৎ ও ভয়াবহ বন্যার ঝুঁকিও তৈরি হবে। ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি লোকসভায় লিখিত জবাবে জানিয়েছে, ব্রহ্মপুত্র অববাহিকায় চীনের সব ধরনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে নিম্ন অববাহিকার মানুষের জীবন ও জীবিকা সুরক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ও সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। নয়াদিল্লি দীর্ঘদিন ধরে আন্তঃসীমান্ত নদী প্রকল্পের স্বচ্ছতা, তথ্য আদান প্রদান এবং আগাম পরামর্শের বিষয়ে বেইজিং এর উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে। তবে এক্ষেত্রে এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বা বেইজিং কোনো ইতিবাচক সাড়া দেয়নি।
বিশ্লেষকদের মতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এসইউএমপি প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হলো নিম্নাঞ্চলের মৌসুমী বন্যা নিয়ন্ত্রণ, উজানের সম্ভাব্য পানি প্রত্যাহার বা প্রবাহ পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করা। ফলে প্রকল্পটির অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি কৌশলগত ও ভূ রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পূর্বাভাস ব্যবস্থা, নদী পর্যবেক্ষণ নেটওয়ার্ক ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির কাজও জোরদার করা হচ্ছে। তবে চীনের এই যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বা কাজ এগিয়ে চলছে, এটা নিয়ে দিনকে দিন উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। দেখুন, আন্তর্জাতিক নদী কখনো কোনো দেশের ব্যক্তিগত নদী হিসেবে আখ্যা দেওয়া যায় না। যে নদী চীন থেকে এসে ভারতবর্ষে পড়ে সেটা ব্রহ্মপুত্র হয়েছে, সেই নদীর পানি আবার ভারতের তরফ থেকে আটকে দিয়ে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলা হচ্ছে, যে কারণে আমাদের তিস্তা ব্যারেজ করতে হচ্ছে। আমাদের ফারাক্কা বাঁধের বিপরীতে পানি প্রবাহ ঠিক রাখবার জন্য এবং আমাদের নদীগুলো যেন সচল প্রবহমান থাকে, সেই জন্য নানা ধরনের উদ্যোগ নিতে হচ্ছে। আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, যেমন একইভাবে তিস্তা প্রকল্পটি চীনকে দেবারও নানা ধরনের কর্মতৎপরতা চলছে বা এখন চূড়ান্ত পর্যায়ে। আপনারা জানেন যে ফারাক্কা বাঁধের কারণে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আমাদের বাংলাদেশের মধ্য দিয়েও ব্রহ্মপুত্র নদী প্রবহমান, কিন্তু প্রবহমান হলে কি হবে? পানি নেই। এই ব্রহ্মপুত্র নদ এখন মরুভূমিতে পরিণত হয়েছে, এমন মরুভূমি যে যেখানে কোনো চাষাবাদ হচ্ছে না। যখন বর্ষাকাল আসে তখন ভয়াবহ পানির তোড়ে আমাদের ফসলি জমিগুলো ভেসে যায়, বিপুল পলি জমে, ফলে চাষাবাদ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, মৎস্য প্রকল্পগুলো ভয়াবহ হচ্ছে। মানে এই নদীর অববাহিকাগুলোতে আর কোনো ফসল বা প্রাণ প্রকৃতি সজীব থাকছে না। কিন্তু যদি নদীর উজানে বাঁধ না দেয়া হতো তাহলে এইরকম ঘটনা ঘটতো না। এখন দেখুন কি হলো, যে চীন উদ্যোগী হয়ে বাঁধ দিয়ে দিয়েছে, যে বাঁধটি আমাদের ভয়াবহ ক্ষতির কারণ হয়েছে। ফারাক্কা বাঁধের কথা বলছি। একই ধরনের বাঁধ এখন চীন দিয়ে ভারতকে বিপদে ফেলে দিয়েছে। তাহলে ভারত এখন বলছে যে উজানে বাঁধ দেওয়া অবশ্যই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা আমি মেনে নিচ্ছি, চীন অনৈতিক কাজ করছে। তাহলে ভারত যদি এই আইনের উপর থাকে, কেন আমাদের উজানে বাদ দিল? এই প্রশ্নের উত্তর কি নয়াদিল্লির কাছে আছে? নিশ্চয়ই নেই। সবাইকে তো বাঁচতে হবে। শুধু ভূখণ্ডের নাম আলাদা হবার কারণে মানুষে মানুষে এই যে বিভেদ তৈরি করে শাসকরা, তা যে কতটা ক্ষতি বয়ে আনে তা তো আমরা দেখতে পাচ্ছি। এখন দেখুন, ইট মারলে যে পাটকেল খেতে হয়, সেই ঘটনাই ঘটেছে। এখন চীন যে উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগকে বন্ধের জন্য আন্তর্জাতিক নানা দুতিয়ালি তদবির মধ্যস্থতার উদ্যোগ নিলেও নয়াদিল্লি এখন পর্যন্ত কার্যকর কোনো সুফল পায়নি। তো এর জন্য কি প্রয়োজন ছিল? যে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর একটা সমন্বিত পরিকল্পনা, পরস্পরের সম্পর্কে ইতিবাচক মনোভাব নিয়ে ন্যায্যতার ভিত্তিতে আমরা যদি এগুতে পারতাম, তাহলে চীন যেমন এই আগ্রাসন চালাতে পারতো না, একইভাবে ভারতও বাংলাদেশের উপর এই ধরনের পানি আগ্রাসন করতে পারতো না। সেটা উপলব্ধি প্রথমেই করা দরকার ছিল ভারতের। কারণ চীন এখন যে বাদ দিচ্ছে, এর কমপক্ষে 4 দশক আগে বাদ দিয়েছে ভারত। তো আমরা প্রতিশোধটা নিতে পারিনি, কারণ আমরা তো ভাটি অঞ্চলে। এখন উজানে থাকা রাষ্ট্র সেই প্রতিশোধটি গ্রহণ করলো। এটা কি আসলে প্রকৃতির প্রতিশোধ? ইট মারলে যে পাটকেল খেতে হয় সেটাই? প্রিয় দর্শক, আপনাদের মতামত জানতে চাই। আমি আবারও বলছি যে জনগণের সঙ্গে জনগণের কোনো বিরোধ নেই। বিরোধ হচ্ছে জনগণের উপর ভিনদেশের চাপিয়ে দেয়া কনস্পিরেসি। যেমন বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষেত্রে অনেকেই প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়েছেন। অনেকে বাংলাদেশকে কেবলমাত্র তার কুরুক্ষেত্র বা তার চক্রান্তের প্লট হিসেবে চেয়েছেন। কিন্তু বাংলাদেশের মানুষের উন্নতি, অগ্রগতি, স্বাধীন কূটনীতি, ভূ রাজনৈতিক অবস্থান শক্তিশালী হোক, এটা অনেকেই চাননি। যার ফলেই আসলে উপমহাদেশ জুড়ে শক্তির একটা ভয়াবহ তারতম্য তৈরি হয়েছে। সেই তারতম্যের কোপানলে পড়ে আমরা শোষিত, নিপীড়িত হয়েছি। সেই দিন বোধহয় এখন শেষ হতে চলেছে, কারণ শক্তির সমীকরণ আমাদেরও
তৈরি করতে হবে। দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।